আমি সাইদ রিমন। আমি আসলে পেশায় একজন বস্ত্র প্রকৌশলী। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এখানে বস্ত্র প্রকৌশল বিভাগের অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে আছি। তো আসলে আমি কাজ করতাম চুরি, ছিনতাই, বিভিন্ন অপরাধমূলক যে কাজ আছে এগুলো নিয়ে সচেতনতামূলক কাজ আমি করতাম। সেটা নিয়েও আমার একটা বই আছে, আত্ম উন্নয়নমূলক বই, সচেতনতার সহজ পাঠ। তো এটা কিংবদন্তি প্রকাশনায় বইটা নিয়ে আসছে। তো দ্বিতীয় বই এটা হলো সমাজ সংস্কার। তো ওই বইটাতে মূলত ছিল যে আমাদের চলার পথে যেই আমাদের যে সচেতনতামূলক বিষয়গুলো, যে কীভাবে মানুষকে মোবাইল ছিনতাই থেকে পরিত্রাণ পেতে পারে, কিভাবে মলম পার্টির খপ্পর থেকে, মানে এই জিনিসগুলো, সড়ক দুর্ঘটনা, তারপর মাদক বিষয়ক যেই একটা স্লোগান আছে আমাদের, যে মুখে ডাকিমা সে মুখে মাদককে বলি না। তো এরকম বিভিন্ন বিষয়, বিভিন্ন মানবিকতার বিষয়, যাতে আমরা আমাদের মধ্যে মানবিক বিষয়গুলো জাগ্রত হয়। এটা গেল প্রথম পর্ব। তারপর দ্বিতীয়তে আমি দ্বিতীয় পর্বে এসে ভাবলাম যে সমাজ সংস্কারমূলক যে বিষয়গুলো আছে তার মধ্যে আমাদের পারিবারিক, সামাজিক এবং পেশাগত কিছু বিষয় থাকে। যেমন সামাজিক বিষয়ের মধ্যে থাকে যে আমরা যেমন এই বিষয়গুলো আছে, একটু বিষয়গুলো ভিন্ন ধরনের, বিষয়ভিত্তিক। তো এর মধ্যে আছে যে আমরা অনেক সময় যে জমি জমা সংক্রান্ত বিষয়ে পরিবারের মধ্যে একটা কোন্দল লেগে থাকে। ভাই বোন, এক ভাই আর এক ভাইকে ঠকানোর চেষ্টা করে, বা বোনদের মধ্যে একটা সম্পর্ক হানি ঘটে। হ্যাঁ, বিভিন্ন এরকম ইস্যু। আবার আমাদের সমাজে দেখবেন যে যাদের কন্যা সন্তান আছে তাদেরকে একটু হেয় চোখে দেখা হয়। এখনও এই আধুনিক যুগে এসেও কিন্তু মানুষ এভাবেই, আমরা সেই ওই মানসিকতার মধ্যেই আছি যে যার কন্যা সন্তান আছে তাকে দেখবেন যে একটু সমাজ একটু নেগলেক্ট করে, বা তাকে একটু ভিন্ন চোখে দেখে। তো এই বিষয়গুলো। তারপরে আরেকটা আছে যে শিশুদেরকে আমরা অনেক সময় করি কি যে একটু বদ্ধ রাখার চেষ্টা করি, মানুষের সাথে মিশতে দিতে চাই না। তো এটা কিন্তু তার মানসিক বিকাশকে ব্যাহত করে। তো এই বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। পেশাগতভাবে আমরা চেষ্টা করেছি যে যাতে আমরা অফিসিয়ালি কারোর ক্ষতি না করি। আপনি দেখবেন যে অনেক সময় ম্যানেজমেন্টের কান ভারী করি আমরা। একজন আরেকজনকে হয়তো দেখা গেছে তার এই কথা কান ভারী করার কারণে তার চাকরিটাই চলে যায়। একটা মিসগাইড করে বা মিস ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু এভাবে মানুষকে মিসগাইড করি, ম্যানেজমেন্টকে বা ইয়াকে। তো এই বিষয়গুলো আসলে আমি আমার বইয়ের মধ্যে হ্যাঁ তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আমাদের আমার একটা স্লোগান হলো যে সম্পর্কই সম্পদ। আপনি যদি মানুষের সাথে সম্পর্ক রাখেন পারিবারিকভাবে, সামাজিকভাবে, এই সম্পর্কটা একটা ইনভিজিবল অ্যাসেট। আপনি মারা যাওয়ার পরেও এটা দেখবেন যে আপনার পরিবারের লোকজনও এটাকে চালিয়ে নিতে পারে বা এইটাকে ভোগ করতে পারে। আপনার অর্থ সম্পদ এগুলো থাকতে পারে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট সম্পর্কটা এটা একটা অনেক দূর, আপনি আপনি মারা যাওয়ার পরও এটা বেঁচে থাকে। তা আমি আসলে এই বইয়ের মাধ্যমে এটাই বোঝাতে চেষ্টা করেছি, যাতে আমরা সামাজিক সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখি, আমাদের মানবিক যে বিষয়গুলো আছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা পেশাগতভাবে একে একে অন্যকে ক্ষতি না করি। এই বিষয়গুলো নিয়েই আসলে বই। আমার প্রথম বইও আমি আসলে লেখালেখি, আমরা আসলে তো লেখক বলা যাবে না, কারণ লেখক যারা তারা তো অন্য ধরনের বিষয়। আমরা আসলে, আমাকে প্রকাশক বললেন যে আপনি আপনার মতো করে আমার এই সচেতনতামূলক কাজের প্রায় দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা। আমি প্রায় 2007 সাল থেকেই আমি এই কাজটা নিজ উদ্যোগে করি, আপনি জানেন। তো এই কাজের ব্যাপারগুলোকে আমি চেয়েছি যে একটু কীভাবে লিপিবদ্ধ করে রাখা যায়, বা মানুষ যাতে পরবর্তীতে এই বিষয়গুলো সম্পর্কে বইয়ের মাধ্যমে জানতে পারে। সো আসলে আমি ওভাবেই করার চেষ্টা করেছি, ওভাবেই আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি। আমি সামাজিক দৃষ্টিভঙ্গিগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। একটু আসলে কাজের ভিড়ে তো অবশ্যই আমি পেশাগতভাবে একটা কোম্পানিতে সিইও হিসেবে আছি, আবার একটা ইউনিভার্সিটিতে পড়াই। এরপরে মানুষজন আমাকে ভালোবাসে, তাদের অনেক কাজ থাকে, রক্তদান সম্পর্কিত কাজ, মানুষের বিপদ আপদেও আমাকে অনেকে স্মরণ করে। এমন অনেক আছে যে যারা বিদেশে থাকেন, তারাও আমাকে অনেক সময় বিপদ আপদে বলেন যে ভাই আপনি একটু বিষয়টা দেখেন। আমি চেষ্টা করি হসপিটালে বা তাকে কিভাবে তার বিপদে পাশে থাকা যায়। তো এরকম অনেক কিছুই আমাকে প্রতিদিনই করতে হয়, এবং আমি এটাকে খুব ভালোভাবে দেখি, আমি অনুপ্রাণিত হই। কারণ মানুষ আমাকে ভাবে যে তার কাছে বললে হয়তো এই সমাধানটা হতে পারে। তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তির। এটা নিয়ে আমি আমার বন্ধুবান্ধবের কাছেও কৃতজ্ঞ। আমার বন্ধুবান্ধবরাও, আমি চেষ্টা করি তাদের কাছে থাকতে, তাদেরকে ভালোবাসতে। আমাকে যারা ভালোবাসেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া সহ, যারা আমার চলার পথে পাশে থাকেন, সবার প্রতিই আমি কৃতজ্ঞ। কারণ সবাই আমাকে অনুপ্রাণিত করে। নইলে আসলে আমি এত দূরে আমার এই কাজ নিয়ে, আমি একা ব্যক্তি এই কাজ করে এভাবে আমি আসলে, আমার পক্ষে এটা সম্ভব কখনোই
ছিল না। আর একটা বিষয় আমি একটু বলে রাখি, বইয়ে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে বন্ধুদের নিয়ে, বন্ধু এবং বন্ধুত্ব এটা আপনার জীবনে অনেক বড় একটা অংশ। জীবন চলার পথে বন্ধু অবিচ্ছেদ্য অংশ। এবং সেটা কীরকম যে আপনার প্রাইমারি স্কুল বা হাই স্কুল, এই বন্ধুরা কিন্তু আপনার শেষ বয়সে, আপনার একটা সময়ে আপনি যদি এখন সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখেন, আপনার শেষ বয়সে অবসরে এই সম্পর্কগুলো বেঁচে থাকলে আপনার সময় অনেক ভালো কাটবে। হয়তো পরিবারের সাথেও আমরা শেষ বয়সে কিন্তু অত ইন্টিমেসি হয় না। সেটা কী কারণে? যে ছেলে মেয়ে দেখা গেছে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যায় বা তারা চাকরি করে। হ্যাঁ, ওই সময় কিন্তু আবার আমাদের বাবা মারা এখন কি, আমরা তাদের সাথে কিন্তু থাকতে পারছি না। বাট ওই সময়ের জন্য আপনাকে অবশ্যই এখন বীজ বপন করতে হবে। বন্ধুত্বের এই সম্পর্কের বীজ যদি আমরা বপন করতে পারি, সম্পর্কটা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই সময়টা অনেক ভালো কাটবে এবং এই সোনালি সময়টাও আমরা ওই সময়ে নিয়ে যেতে পারবো যখন আমরা অবসর গ্রহণ করব। তো এই বার্তাটাও আমি দেওয়ার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া তো আসলে আমরা যদি একদিক থেকে দুটা দিকে আছে, যে ইতিবাচক এবং নেতিবাচক। আপনি যদি এটাকে একটা স্বাভাবিকভাবে বিচার করেন, যেমন আমি তো সোশ্যাল মিডিয়া থেকেই আমার কাজটা আমি করেছি। আমি কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল, মানে আমি যখন ভিডিও ধারণ করি তখন ইউটিউবে ফেসবুকে ভিডিও আপলোড করা যায় না। তো আমি কিন্তু ওই ছোট ছোট শর্ট ক্লিপ ভিডিও বানিয়ে তখন ডিশ লাইনে চালাতাম এবং আমি আমার ওই ধারাই আছি। তো এখন যে বিষয়টা সেটা হলো যে সোশ্যাল মিডিয়া একটা স্ট্রেংথ, একটা ছবি অনেক বড় বার্তা বহন করে যদি আপনাকে সেটাকে প্লেস করতে পারেন। এখন আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনার বিপদ। এখন এর সাথে আবার এখন একটা মানুষের ইনকামের ব্যাপার জড়ায় গেছে, যে অনেকেই ফ্রিল্যান্সিং করে বা ফেসবুকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইনকাম করে। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, তবে সেটা কে কোনভাবে নেবে সেটা তার বিষয়। তো এই কারণে এই ভিউ বা এই ধরনের অর্থ উপার্জনের কারণে আমরা অনেক সময় লাইনচ্যুত হয়ে যাই। এটা একটা সমস্যা এবং অনেক সময় আমরা অনেক আননেসেসারি অনেক বিষয়ে ছড়িয়ে দিতে গুজব হইতে পারে বা অনেক যেটা একটু দেখতে অড দৃষ্টিকটু, সেটাও কিন্তু আমরা ছড়িয়ে দিয়ে আমরা চিন্তা করি যে কিভাবে আমার আর্নিংটা হবে। তো এটা আসলে এটা একদিক থেকে ঠিক না, কারণ আপনি একটা অড বিষয়কে যদি ছড়িয়ে দেন বা একটা দৃষ্টিকটু বিষয় যেটা সমাজের জন্য মঙ্গলজনক না, এটা আসলে উচিত না। আর আমার যে বিষয় সেটা হলো, আমি তো আসলে এখনও ছবি তুলি মানুষের মধ্যে বার্তা দেওয়ার চেষ্টা করি। কারণ হলো ছবির মাধ্যমে একটা মানুষকে অনেক সহজে বার্তা দেওয়া যায়। সেটা আপনি একটা ছবির মাধ্যমে একটা যে মানুষটা পড়তে না পারে সেও কিন্তু বুঝতে পারে। এবং আমি এই ছবিটাই ধরে রাখতে চাই, আমি এভাবেই কাজটা এগিয়ে নিতে চাই। আর বই পড়ার যে বিষয়টা বললেন, এটা বই আসলে বইমেলায় তো অনেক মানুষ বা এত স্টল, অনেকেই বলে যে বই তো আসলে ওইভাবে কেউ পড়ে না। বই না পড়লে তো এত স্টলও হতো না, এত বইও পড়ে না। বই পড়ার যারা পড়ে তারা এখনও পড়ে, হয়তো বইয়ের ধারাটা একটু পরিবর্তন হতে পারে, বিষয়টা এরকম হতে পারে, কিন্তু বইয়ের মূল্য এখনও আছে। আপনি একটা জিনিস দেখবেন, যতই আপনি অনলাইন ভিত্তিক হন, আপনার কিন্তু দালিলিক যে বিষয় এটার কিন্তু একটা গুরুত্ব আছে। আপনি জমি জমা সংক্রান্ত সব বিষয় এখন আপনার অনলাইনে পাওয়া যায়, বাট আপনার যে দলিল সেটা কিন্তু আপনাকে ওই হার্ড কপিতেই যেতে হবে। তো এটা হলো একটা বিষয় যে বই আপনি যতই আধুনিক হন, বইয়ের জায়গায় থাকবে। এখন হয়তো পিডিএফে বই পাওয়া যায় বা কিন্তু একটা জিনিস হার্ড কপি পড়া আর অনলাইনে পড়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে বলে আমি মনে করি।